দিল্লির দিলেই সন্ত্রাস। যে লালকেল্লা থেকে প্রতি স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী, সেই লালকেল্লার কাছেই বিস্ফোরণ। নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া লালকেল্লার কয়েকশো মিটারের মধ্যে আত্মঘাতী জঙ্গি হামলা। রক্তে ভাসল রাজধানীর রাজপথ। 26/11 মুম্বাইয়ে জঙ্গি হামলা, 10/11 দিল্লিতে। সোমবার সন্ধে জঙ্গি হামলায় রক্তাক্ত হলো রাজধানী। जले हुए लोग भाग रहे थे सड़क पे, मैंने ऐसा भी देखा है। और यहाँ उड़ उड़ के बंदों के हाथ पैर उड़ उड़ के यहाँ तक गिरे हैं, मार्केट तक। लोगों की लाशें पड़ी हैं, रोडों पे गाड़ियां फटी पड़ी हैं। एक शायद बस में भी आग लग गई थी यहाँ पर। एक बंदा मतलब घायल अवस्था में मृत्यु हो गई उसकी, वो आके गिरा। मेरी गाड़ी का शीशा तभी टूटा नहीं, शीशा टूटने का मतलब ही नहीं था। वो उछल के आया गाड़ी पे। कौन सी गाड़ी में था? जो ये नहीं पता, वो उधर से आया, जिधर ये ब्लास्ट हुआ उधर से आया उछल के। সামনে লালকেল্লা, পাশেই মেট্রো স্টেশন, কিছুটা এগোলেই চাঁদনি চক মার্কেট, জামা মসজিদ। এই চত্বরে সবসময় ভিড়। সোমবার লালকেল্লা বন্ধ থাকে, কিন্তু চাঁদনি চক বাজার থাকে খোলা। স্বাভাবিকভাবেই এই চত্বরে ভিড়ে ভিড়। এখানেই সোমবার সন্ধে বিস্ফোরণ। একের পর এক গাড়িতে আগুন, রাস্তায় ছিন্ন ভিন্ন দেহ। ये पुलिस वाला कोई नहीं था यहाँ मौके पे। 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से, जो मौके पे आए। मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से, गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी, जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, शरीर में आधे, आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे। এই সেই গাড়ি, এই গাড়িতেই বিস্ফোরণ। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था, उसमें एक ये एक्सप्लोजन हुआ है। सारी एजेंसीज जो है, दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है। গাড়ির নম্বর হরিয়ানা, HR26CE7674। সোমবার দুপুর 3:19 নাগাদ পার্কিং লটে গাড়ি রাখা হয়। এরপর দীর্ঘ অপেক্ষা। 3 ঘন্টা পার্কিং লটেই গাড়িটি দাঁড়িয়েছিল। গাড়ির ভিতরেই ছিল আত্মঘাতী জঙ্গি। সন্ধে 6:30টার পর ধীরে ধীরে গাড়িটি বেরোয়। কিছুটা এগিয়ে সিগন্যালে দাঁড়ায় I-20। ঘড়িতে তখন সন্ধে 6:52। ভিড়ে ঠাসা এলাকা। তখনই বিকট বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। লালকেল্লার কাছে জঙ্গি হামলা, I-20 গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ। আর এই গাড়িটি বারবার হাত বদলে এসে পৌঁছয় উমর নবীর কাছে। সোমবার বদরপুর বর্ডার হয়ে গাড়িটি ওল্ড দিল্লিতে ঢোকে, আর তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালে বিস্ফোরণ। রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, রক্তাক্ত রাজপথ। দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। এই সেই গাড়ি, হুন্ডাই I-20। এতে আত্মঘাতী বিস্ফোরণ, যা প্রাণ কাড়ল বহু মানুষের। হুন্ডাই I-20তে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন। এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে। বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। এই I-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান। তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। এই সেই এজেন্সির অফিস। অফিসের সামনে সারি দিয়ে গাড়ি, কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে। নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে। সব শেষে উমর নবী।
এই উমার নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি, গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য? এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার, এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে। আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি। লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমার নবীকে। কেন গাড়ি থেকে বেরোলো না উমার? সে কি কারো জন্য অপেক্ষা করছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 3 ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে। লালকেল্লার কাছে সিগন্যালে ধীরে ধীরে দাঁড়ায়, তারপরেই বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। দিল্লি বিস্ফোরণে ডি কোম্পানি অর্থাৎ ডাক্তারদের কোম্পানি। লালকেল্লার কাছে আত্মঘাতী হামলা চালানো জৈশ জঙ্গি পেশায় চিকিৎসক। এছাড়াও জঙ্গি নেটওয়ার্কে আরও 4 ডাক্তার। তাদের গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার বিপুল বিস্ফোরক। দিল্লি বিস্ফোরণের পেছনে ডি কোম্পানি। ডি মানে দাউদ নয়, ডাক্তার। আদিল আহমেদ ডাক্তার, সাজ্জাদ আহমেদ ডাক্তার, মুজাম্মিল শাকিল ডাক্তার, শাহিন সঈদ ডাক্তার, উমার নবী সেও ডাক্তার। পেশায় চিকিৎসক, সাদা অ্যাপ্রন পরে ডাক্তারি করে, মানুষ বাঁচানোর কাজ। আর এরাই মানুষ মারার জঙ্গি, পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সদস্য। এর নাম উমার নবী, পেশায় চিকিৎসক, জৈশ জঙ্গি। দিল্লিতে আত্মঘাতী হামলা চালায় ডাক্তার নবী। বাকি 4 চিকিৎসক জঙ্গিকে দেশের নানা প্রান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদিল আহমেদ গ্রেফতার সাজ্জাদ আহমেদ পুলওয়ামা থেকে, মুজাম্মিল শাকিল ও শাহিন সঈদ দুজনেই গ্রেফতার হরিয়ানার ফরিদাবাদ থেকে। ধৃতদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রায় 3000 কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং বিপুল আগ্নেয়াস্ত্র। এই চিকিৎসক জঙ্গিদের গ্রেফতারি অনেককেই অবাক করেছে, কারণ এরা প্রত্যেকেই হোয়াইট কলার জঙ্গি। প্রত্যেকেই তথাকথিত শিক্ষিত, পেশাগত জীবনে প্রতিষ্ঠিত, ভালো চাকরি করে, ভালো টাকা রোজগার করে। এরাই কিনা জঙ্গি? এতদিন মনে করা হতো গরিবী এবং অশিক্ষার সুযোগ নিয়েই মগজ ধোলাই করে জঙ্গি নেতারা, কিন্তু এবার দেখা যাচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠিতদেরও তারা টার্গেট করছে, কারণ ডাক্তাররা জঙ্গি হলে সহজে কেউ সন্দেহ করবেন না। এরই ফল উমার নবীর মতো চিকিৎসক। ডাক্তার হিসেবে যার প্রাণ বাঁচানোর কথা, সেই দিল্লির রাস্তায় আত্মঘাতী হানায় অনেকের প্রাণ কেড়ে নিল। নিউজ 18 বাংলা। জৈশ প্রধান মাসুদ আজহারের ভাইয়ের হুমকি আর তারপর দিল্লিতে বিস্ফোরণ। অপারেশন সিঁদুরের বদলা নিতেই কি দিল্লিকে নিশানা পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের? রউফ আসগর, পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই। সম্প্রতি আসগরের একটি হুমকি অডিও প্রকাশ্যে আসে। সেই ভাইরাল অডিওয়ে তার গলায় হুমকি, বলেন, আপনারা প্রতিরক্ষার জন্য যে এত খরচ করছেন তাতে কোনো লাভ হবে না। আমরা অস্ত্র নিয়ে এসেছি, দিল্লিতে পাঠানোর ব্যবস্থাও হয়ে গিয়েছে। জৈশ জঙ্গি মাসুদের ভাইয়ের এই হুমকির পর দিল্লিতে বিস্ফোরণ। তাহলে কি অপারেশন সিঁদুরের বদলা নিতে দিল্লিতে হামলা চালালো জৈশ-ই মোহাম্মদ? প্রশ্নটা উঠছে কারণ অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছিল ভারত, তার মধ্যে অন্যতম বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর। ভারতের অপারেশন সিঁদুরে মৃত্যু হয় মাসুদ আজহারের বেশ কয়েকজন আত্মীয়ের। বাহাওয়ালপুরে মূলত আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ দিত জৈশ। এর বদলা নিতেই কি দিল্লিতে হামলা করলো জৈশ?
গোয়েন্দাদের অনুমান দিল্লিতে হওয়া আত্মঘাতী হামলার সঙ্গে যোগ রয়েছে ফরিদাবাদ মডিউলের। এই মডিউলের অন্যতম সদস্য শাহিন সঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাহিন আল ফালাহ মেডিকেলের চিকিৎসক, লখনৌয়ের বাসিন্দা, জৈশের হয়ে মহিলা জঙ্গি নিয়োগ করত। শাহিনের গ্রেপ্তারিতে প্রকাশ্যে এসে পড়েছে জৈশের ষড়যন্ত্র। অনেকেই বলছেন জৈশ ছাড়া এখন আর কোনো জঙ্গি সংগঠনই এভাবে আত্মঘাতী হামলা চালায় না। এর থেকেই স্পষ্ট দিল্লিতে হামলার পিছনে রয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের হাত। নিউজ 18 বাংলা। দেশের রাজধানী রক্তাক্ত আত্মঘাতী জঙ্গি হামলা, গাড়ি বিস্ফোরণে অনেকের মৃত্যু। এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সোমবার সন্ধে লালকেল্লার কাছে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়ি বিস্ফোরণ, এতে মৃত্যু হয়েছে অনেকের, আহত একাধিক। এতে দেশের রাজধানীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণে একাধিক মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় স্তম্ভিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা, আহতদের সুস্থতা কামনা করি। রাজধানীর বুকে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল, এটা ভাবতেই অবাক লাগছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের দায়িত্বে আইন শৃঙ্খলা। সোমবার বিপুল বিস্ফোরক উদ্ধার হয় হরিয়ানার ফরিদাবাদ থেকে। তারপরেই এই ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। রাজধানী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছে কংগ্রেসও। जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है, अब ये ब्लास्ट क्या था, किसने कराया, एक्चुअली क्या है, ये जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। बहरहाल एक भय का माहौल है, देश की राजधानी में है। देश की राजधानी में यूं इस तरह से ब्लास्ट होना अपने आप में बहुत सवालों को जन्म देता। दिल्ली में हमारे राजधानी जो सुरक्षित नहीं है, इसका जवाब ये 56 इंची को देना पड़ेगा और इसमें हमको कोई राजनीति नहीं करना है। हमारा सवाल है कि आज देश असुरक्षित है और केंद्र की सरकार इसके लिए जवाबदार। যারা দায়িত্বে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ। পার্টির পক্ষ থেকে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে। যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে? যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলা? নিউজ 18 বাংলা। 2023-এর বিএলএ গাইডলাইনে বদল কমিশনের। নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। বিএলএ গাইডলাইনে বদল কমিশনের। নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। বিএলএদের সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল, আর 2023-এর নিয়মে বদল আনল নির্বাচন কমিশন। এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ।
তা ওনারা এই আপনাদের কাছে বিবৃতি না দিয়ে ওখানে কেন চলে যাচ্ছেন না? এত অন্যায় হচ্ছে, ভয়ঙ্কর খেলা খেলছে, শুনলাম তো গলা কাঁপিয়ে কাঁপিয়ে বললেন। খেলা হবে স্লোগান তো ওনারা দিয়েছিলেন, এবারে ওনারা চলে যাচ্ছেন না কেন? সুপ্রিম কোর্টে খেলতে চলে যান। এত আইনের জাহাজ, এত আইন বোঝেন, বড় বড় সব উকিল বাবুরা রয়েছেন, দরকার হলে পয়সা দিয়ে জনগণের ট্যাক্সের পয়সায় যারা চাকরি গিয়েছিল তাদের চাকরি আরো ভালো করে যাওয়ার জন্য উকিল রেখেছিলেন। এত বড় দুর্ঘটনা ঘটছে, ইলেকশন কমিশন করছেন, ওনারা যাচ্ছেন কেন? কেন যাচ্ছেন না? চলে যেতে বলুন। বিজেপি এবং বিরোধীদের সুবিধা করে দিতে ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল BLA 2 যারা হবেন তারা সেই বুথের বা সেই পার্টির হতে হবে। এখন নির্বাচন কমিশন বলছে যে BLA 2 যদি কোনো পার্টে না পাওয়া যায় অন্য জায়গা থেকে BLA 2 আনা যাবে। এর মানে কি? যেহেতু লোক পাচ্ছেন অর্ধেক বুথে, সেই জন্য নির্বাচন কমিশন বিজেপির কথায়, বিজেপির স্বার্থে বলছে অন্য বুথের লোক এখন যদি BLA 2 না পাওয়া যায় তাহলে অন্য বাইরের লোককে এনে, অন্য বুথের লোককে এনে BLA 2 করা যেতে পারে। তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা করছে। আসছি পরবর্তী খবরে। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত দুজনের কল লিস্ট থেকে মিলেছে বিডিওর ফোন নাম্বার। একাধিকবার ফোনে তারা কথা বলেন বিডিওর সঙ্গে। জেরায় ধৃতরা স্বীকার করেছেন সোনা ব্যবসায়ীকে মারধরের পরে তাঁর মৃত্যু হয়। তারপরে বিডিওর উপস্থিতিতেই দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ দায়ের করে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি। তদন্তকারীদের দাবি, ধৃতদের কল লিস্টে বিডিওর ফোন নাম্বার পাওয়া গিয়েছে। একাধিকবার তারা বিডিওর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এবার বিডিওর কল লিস্টে নজর তদন্তকারীদের। সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গত শনিবার যে দুজনকে গ্রেফতার করা হয় তাদের একজন বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, আরেকজন বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার বলে পরিচিত তুফান থাপা। দুজনেরই ফোনে মিলেছে রাজগঞ্জের বিডিওর নাম্বার। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে 28 অক্টোবর বিডিওর নির্দেশেই সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের বহুতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারধর করা হয়। বিডিও নিজেও সোনা ব্যবসায়ীকে মারধর করেন। মারধরের জেরে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা। পুলিশের দাবি, ধৃতরা স্বীকার করেছেন যে বিডিওর নীলবাতি লাগানো গাড়িতেই দেহ নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছেন যাত্রাগাছিতে দেহ ফেলার সময় সেখানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার রাজগঞ্জের অফিসে তাকে দেখা যায়নি। মঙ্গলবার তিনি অফিসে যান। আপনারা পরে আসেন, অফিস চালাতে দেন নাকি জনগণকে সার্ভিস দিত। নিউজ 18 বাংলা।